নিজের বোরিং ভাবটা দূর করার জন্য বক্সের মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান শুনতেছিলাম আর মনের সুখে নাচতেছিলাম। হঠাৎ কে জানি বেলকনিতে ঢিল দিল। আমি বক্সের সাউন্ড কমিয়ে বেলকনিতে গেলাম। দেখি অনেক বড়সড় একটা ইটের কণা। কারো মাথায় পড়লে সে এতক্ষণে শেষ হয়ে যেত। আমি বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির ছাদ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে আছে কেমন একটা রাগী ভাব নিয়ে। আমি জোরে বললাম, ঢিল দিয়েছে কে জানেন? জানি। কে? আমি। সাহস কত বড় দেখছেন! নিজে ঢিল মেরে আবার কি করে বলে আমি ঢিল মারছি। বলবো না তো কি করব? তুই যে এত জোরে সাউন্ড দিয়ে গান শুনতাছোস আর এদিকে আমার ঘুমের যে সমস্যা হইতাছে সেটা খেয়াল রাখোস। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছে। আমিও কম না, দেখি কতক্ষণ ঝগড়া করতে পারে। আমার ঘরে আমি গান শুনতেছি, তাতে আপনার কি? কি? তোর সাহস তো কম না। জানিস আমি কে? কে আবার? যত সব আজাইরা মেয়ে। তোরা যে বাসায় থাকোস এটা কার বাসা জানোস? এটা আমার কাকার বাসা। এখন বললে সাথে সাথে তোদের বের করে দিবে। ভাবলাম যদি বলে দেয়, আর যদি বলে বাসা ছেড়ে দিতে, পরে কি হবে? ধুর, আমি হার মানব না, পরেরটা পরে দেখা যাবে। বলেন বলেন, তাতে আমার কিছু আসে যায় না। বক্স একটা না 10টা লাগিয়ে শুনবো। দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। এই বলে আরেকটা ইটের কোনা হাতে নিয়ে ঢিল দিয়ে বসলো। আমি প্রস্তুত ছিলাম না, ভাবছিলাম ভয় দেখাবে, কিন্তু না, ডাইরেক্ট মেরে দিল আর সোজা আমার হাতের এক সাইডে গিয়ে লাগলো। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম, বক্স বন্ধ করে দিলাম। ভাবলাম মেয়েটা মনে হয় পাগল। পাগল না হলে কি করে এভাবে ঢিল মারতে পারে? কেটে যাওয়া অংশটা ধুয়ে স্যাভলন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। বেলকনিতে উকি দিয়ে দেখি মেয়েটা আছে নাকি। দেখি এই কড়া রোদের মধ্যে বসে আছে। পাগল নাকি? থাক, পাগলটাকে ডিস্টার্ব করে লাভ নেই। ভাবলাম কোন সুস্থ মানুষ এরকম হতে পারে না। যদি ঢিলটা মাথায় লাগতো তাহলে এতক্ষণে আকাশে থাকতাম। এমন সময় কে জানি দরজায় টোকা দিল। খুলে দেখি মা, বাবা আর ছোট বোন। মা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলল, কিরে তোর হাতের ব্যান্ডেজ কেন? আরে দরজার একটা আঁচড় লাগছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। আমার বোনের নাম মরিয়ম, মার নাম আসমা, আব্বার নাম আব্দুল হাসান। আমি মরে গেলেও তো তুই খুশি হবি। হয়েছে, চুপ কর, এখন ঘরে ঢুক। দরজা খুলে আমার ঘরে চলে আসলাম, এসে শুয়ে রইলাম। আসলে আমরা এই বাড়িতে নতুন উঠেছি। আমাদের আসল বাড়ি নরসিংদী, আমি হয়েছি ঢাকায়। ছোটবেলা থেকেই ঢাকায়, কিন্তু সমস্যা হলো কোনো বাসা আর এলাকা স্থায়ীভাবে হলো না। আমার এই 22 বছরে মনে হয় 10 বার বাসা চেঞ্জ করেছে আব্বাই। এইবারও তাই হয়েছে। আমার আব্বা একজন উকিল, সে অনুযায়ী সবাই সম্মান করে। গত 2 দিন আগে এই বাসায় উঠেছি আমরা। আজকে সকালে নতুন বাসার কিছু কেনাকাটার জন্য তারা বাজারে গিয়েছিল। সকাল থেকে একা, তাই একটু গান শুনছিলাম। তারপরও এই কাহিনী। বেলকনিতে থেকে উকি দিয়ে দেখি মেয়েটা নাই। মেয়েটাকে মনে হলো আমার থেকে বড়। মরিয়ম এসে দরজায় টোকা দিল, বলল, ভাই মা ডাকছে, খেয়ে যাইতি। তুই যা, আমি আসতেছি। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে বিকালে বের হলাম। একটা সিগারেট না খাইলে হবে না। এলাকার এক চিপার চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা আর একটা বেনসন খাইলাম। শরীরটা চাঙ্গা হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়তে বসলাম। পরদিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম বাসার নিচে। পাশের বাসা থেকে একটা মেয়ে বের হলো। আমি আর চোখে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে, এ তো ওই মেয়েটা। আমি না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কে জানি আমাকে ডাক দিল মনে হলো। মেয়েটা মনে হয় গতকালের ঘটনার জন্য মাপ চাইবে। ওই দেখে যা।
আমাকে ডাকছেন? হুম। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলল, গতকাল কি তুই ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলি? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বলি আমি, তাহলে আবার মার দেবে নাকি? তার চেয়ে ভালো না করে দেই। না, আমার তো মোবাইলই নাই, গান তো দূরের কথা। মিথ্যা বলবি না। মোবাইল যদি পাই তাহলে মোবাইল কিন্তু আমার। না মানে মোবাইল আছে, কিন্তু গান আমি শুনি নাই, সত্যি বলছি। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না, আমার স্পষ্ট খেয়াল আছে তুই ছিলি এটা। সত্যি বলছি আপু। থাবড়ায়া সবগুলো দাঁত ফেলাই দিব আবার মিথ্যা বললে। সরি আপু, মাফ করে দেন। নেক্সট টাইম যদি এরকম জোরে সাউন্ড দিয়ে গান শুনোস তাহলে তোর খবর আছে। চর খাওয়ার আগে ভাগ। আমি সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম। ভাবলাম মাপ চাইবে, কিন্তু হলো কি, আমি মাপ চেয়ে কুল পাই না। ধুর, এসব আলতু ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কলেজ থেকে এসে লিফটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্ল্যাট হলো 6 তলায়। তখনই বাড়ির মালিকের ছেলের সাথে দেখা হলো। ওনার নাম নিলয়। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর? সরি, আমার নাম সাকিব, বলতে ভুলে গেছি। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো। কোথায় গিয়েছিলা? কলেজে। তুমি জানি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে। ভালো করে পড়াশোনা করো। জি ভাই। তুমি বলে জোরে সাউন্ড দিয়ে গান শোনো। আরে ভাই, তেমন কিছু না, একটু শুনছিলাম। গান শোনো ঠিক আছে, কিন্তু সাউন্ড কমিয়ে শোনো। পাশের বাড়ি থেকে কমপ্লেন দিয়েছে আমার কাছে। ওকে ভাই। ওকে, যাও তাহলে। আমি রুমে চলে আসলাম। ভাবলাম, কি আজব মেয়ে রে বাবা, নিজে কতক্ষণ বকলই, আবার বাড়িওয়ালার কাছে বিচার দিল, আবার আমার হাতেও ঢিল দিয়ে কেটে ফেললো। এসব ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আমি পাশের বাড়ির ছাদে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটা মনের সুখে সিগারেট টানতেছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। ভাবলাম পরে ব্ল্যাকমেইল করে কোনো মায়ের জায়গা থেকে বাঁচা যাবে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম, আর মেয়েটাকে দেখতে লাগলাম কি করে। মেয়েটা আমাকে দেখে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে, তুই সারাদিন ব্যালকনিতে কি করস? আমি কান থেকে হেডফোন খুলে বললাম, সারাদিন বেলকনিতে মানে? মাত্রই তো আসলাম, আর আমাদের বেলকনিতে আমি আসবো না? তুই না আসবি না? কেন আসবো না? ভাড়া দিয়ে থাকি না। আবার মুখের উপর তর্ক করস? তর্কের কি আছে? আমাদের বেলকনিতে আমি আসবো না তো কে আসবে? যত সব আজাইরা কথাবার্তা। আপনার নামে বাড়িওয়ালার কাছে বিচার দেব। আমি আজাইরা কথাবার্তা বলি? হুম। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরে যদি আমি এই বাসা থেকে বের না করি তাহলে আমার নাম সুবর্ণা না। তাহলে মেয়েটির নাম সুবর্ণা। যাই হোক, নামটা পছন্দ হয়েছে। আপনি বালটা ফালাইবেন। বকা দিয়ে সাথে সাথে মুখে হাত দিয়ে বসলাম। কি বললি তুই? কিছু না, বলছি আপনার নামটা অনেক কিউট। ফাজলামি করস? তুই ভুলে যাস না আমি তোর থেকে বড়। জানি আপু। যা ভিতরে যা, ব্যালকনিতে যাতে না দেখি। ওকে আপু। এই বলে আমি ভিতরে চলে আসলাম। আসলে ওদের বাড়িটা 5 তলা, কিন্তু আমরা থাকি 6 তলা, যার কারণে ওদের ছাদ আমার বেলকনির সমান সমান হয়। আমি বিকালে বের হলাম, একটা চিপা বিশ্রাইতাছি যেখানে শান্তিমতো সিগারেটটা খাওয়া যাবে। অবশেষে মনে হলো পাইছি। আমি সোজা চিপায় ঢুকে গেলাম। গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা আর আরেকটা মেয়ে বসে আছে। তারা মনের সুখে সিগারেট টানতেছে। আমাকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে বলল, কিরে, তুই এখানে কি করস? তেমন কিছু না আপু, এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। এলাকা ঘুরবি ভালো কথা, কিন্তু তুই এই চিপাই কেন? আমি ভাবছিলাম এখান দিয়ে কোনো রাস্তা আছে। আমার তো বিশ্বাস হয় না। এই সাদিয়া, ওরে চেক করতো। সাদিয়া চেক করে আমার কাছ থেকে একটা ব্যঞ্জন পেল। ব্যঞ্জনটা নিয়ে সুবর্ণার কাছে দিল। সুবর্ণা বলল, আমিও ভাবছিলাম তুই কি করে এত সাধু হতে পারস। আসলে আপু, এটা আমার না, ওই সামনে আমার এক বন্ধুর জন্য কিনছিলাম। চুপ,
একদম চুপ, মিথ্যা কথা তুই কোথা থেকে বলস? সরি আপু। তুই যে সিগারেট খাস এটা সোজা তোর বাপের কাছে বিচার যাইবে। কিন্তু আপনিও তো খান। আমার সাথে তোর তুলনা? হুম। এখন বিচার দিব না, কিন্তু একটা শর্ত আছে। কি? আমাদের দুজনকে তোরে খাওয়াইতে হবে। আমি এই ফাঁকে ওই দিন যে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল ওই ছবিটা সুবর্ণাকে দেখাইলাম। সুবর্ণা দেখে কতক্ষণ হাসলো, তারপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবিগুলো দেখাইলো। দেখে আমি পুরো অবাক। দেখি সুবর্ণা ওপেনলি সিগারেট মুখে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারপরেও একটা দুইটা না, অনেকগুলো। আমার মুখের অবস্থা দেখে সুবর্ণা বলল, এখন যাবি নাকি তোর বাপের কাছে যাব? যাইতাছি আপু। আমি দোকান থেকে তাদের জন্য আইসক্রিম নিয়ে গেলাম। আইসক্রিম পেয়ে ওদের আনন্দ আর দেখে কি। এতক্ষণে আমার ওই ব্যঞ্জনটা ওরা সাবার করে ফেলেছে। আমি বললাম, আপু আমি তাহলে যাই। দাঁড়া, আমিও যাব। সাদিয়া জায়গা পরে কথা হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞেস করলো, কিরে তোর নাম কি? সাকিব। কিসে পড়স? অনার্স সেকেন্ড ইয়ারে। ভালো। এতক্ষণে তো আইসক্রিম খেয়ে শেষ করলো আর বলল, শোন, এখন থেকে আমাকে প্রতিদিন একটি করে আইসক্রিম খাওয়াতে হবে, না হলে তোর বাপের কাছে বলে দিব। আমি এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা দেখে সুবর্ণা হেসে শেষ। আমি তার হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোনো মেয়ে হাসছে নাকি পরী হাসছে সেটাই ধরা মুশকিল। হাসতে হাসতে বলল, আরে মজা করছিলাম। মজা তো করবেনি, এখন একটা দোষ পাইছেন না? ওই দেখ তোর বাপ, এখন কিন্তু গিয়ে বলবো। দেখি আব্বা কার সাথে জানি কথা বলতেছে। কিন্তু সুবর্ণা আপু জানলো কি করে এটা আমার আব্বা? না আপু প্লিজ বললেন না, আপনি যা বলবেন তাই খাওয়াইবো। ভয় পাস না, যা বলবো না। ধন্যবাদ আপু, আর ভুলেও আপনার সামনে পড়বো না। বলে দিলাম এক দৌড়। দৌড়ে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। কিছুক্ষণ পর মরিয়ম একটা অঙ্ক নিয়ে আসলো, ওইটা সমাধান করে দিলাম। সে এবার জেএসসি দেবে। আমি তাকে কিছুক্ষণ বুঝাইয়া অঙ্কটা সমাধান করলাম। যাওয়ার সময় বলল, 100 টাকা দে তো। 100 টাকা দিয়ে কি করবি? দে তুই, মজা খামু। বাইরের জিনিস খেলে পেটে অসুখ করবে, যা ভাগ। দে ভাই, দাঁড়া, তোর মানি ব্যাগ কই? মানিব্যাগ আমার টেবিলের উপর ছিল। ওইখান থেকে মানিব্যাগ নিয়ে মানিব্যাগ থেকে 100 টাকার নতুন নোটটা নিয়ে মানিব্যাগ ঢেল দিয়ে ভেঙচি মেরে চলে গেলাম। আমি কিছু বলার টাইমও পাই নাই। আমি ইশারের নামাজ পড়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় মা এসে বলল, সাকিব যা তো, মরিয়ম পাশের বাসা সুবর্ণাদের কাছে গেছে। কোন সময় গেছে এখনো আসেনি, যা গিয়ে নিয়ে আয়, ওর কয়দিন পর পরীক্ষা। ওইখানে কি করে? জানি না কার বার্থডে বলে। ওইখানে যেতে দাও কেন? চিনি না জানি না। তারা ক্লাসমেট থাকে ওই বাসায়, আমি যেতে দেই নাই, পরে সুবর্ণা এসে নিয়ে গেছে। সুবর্ণা আবার কে? পাশের বাড়ির বাড়িওয়ালার বড় মেয়ে। আমি যেতে পারবো না। যা না, অনেক রাত হয়ে গেছে। কত তলার? কোন ফ্ল্যাট? 4 তলার বাম পাশের ফ্ল্যাট। যাইতাছি। মা চলে গেল। ওই বাসায় গেলে আবার যদি সুবর্ণার সাথে দেখা হয়, পরে আবার কি জানি কি হয়। যাই হোক, আমি শরীরে বডি স্প্রে মেরে বের হলাম। পাশের বাড়ির দরজার মধ্যে ঢুকে গেলাম। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠে যাই। আমি 2 তলায় উঠলাম। খেয়াল করলাম ওপর থেকে কে জানি গান গাইতে গাইতে নিচে নামতেছে। আমাকে পাশ কেটে চলে গেল। মনে মনে ভাবলাম, মনে হয় বেঁচে গেছি। এ বাসার সব মেয়ে মনে হয় সুবর্ণার মতোই। এসব মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু না, মেয়েটি মনে হয় কিছু বলল। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে। আপনাকে আগে তো এই বাসায় দেখি নাই। এখানে কি করছেন? আমি পাশের বাসায় থাকি। এখানে এসেছি সুবর্ণা আপুদের বাসায়। কিন্তু এ বাসায় তো কোনো সুবর্ণা থাকে না। কি বলেন? আমার মা তো বলল 4 তলার বাম পাশের ফ্ল্যাটে থাকে। আপনার মা কিছু জানে না? সুবর্ণারা থাকে এই বাড়ির পরের বাড়িতে। না, এই বাসায় থাকে। শুনেন, আমি এ বাসায় 10 বছর ধরে থাকতেছি, আমি জানি না।
কিন্তু মা তো বলল, আর আমিও দেখেছি সুবর্ণা এই বাসায় থাকে। বললাম না এ বাসায় থাকে না। এখন যদি আপনি উপরে যান তাহলে আপনার নামে কমপ্লেন দিব। আপনি এ বাসায় চুরি করার জন্য আইছেন। এই মেয়ের কথা শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটি বলে কি দেখো, জানতাম মালিক যেমন ভাড়াটিয়া ওই রকমই হবে। কি বলবো কিছুই বুঝতেছি না। আমি বললাম, যান আপনি গিয়ে বলেন। মেয়েটা আমার হাত ধরে চিৎকার করতে থাকে, চোর ধরছি, চোর চোর চোর। ছাড়েন আমাকে, ছাড়েন ছাড়েন বলছি। উপর থেকে এক মেয়ে এসে বলল, মিলি, কি হচ্ছে এখানে? আপু চোর ধরছি, আপনাদের ফ্ল্যাটে চুরি করতে আসছে। মিলি, ওকে ছাড় আর নিচে যা। সবার সাথে এরকম করতে নেই। যাচ্ছি আপু। মিলি চলে গেল। আমি বললাম, আপু আমি কিছুই করি নাই, ও আমাকে কথার পেছে ফেলে চোর চোর বলতেছে। এই কথা শুনে সুবর্ণা কিছুক্ষণ হেসে বলল, তোর মতো বোকা আর আমি দেখিনি। একটা পিচ্চি মেয়ে তোকে কি বোকাটাই না বানালো। এই বলে আরো কতক্ষণ হাসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সুবর্ণার হাসিটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা একটা আধুনিক ডিজাইনের 3 পিস পরেছে, একেবারে তাকিয়ে থাকার মতো। সারাদিন তাকিয়ে থাকলেও মনের তৃপ্তি মিটবে না। কিন্তু আমার তো বড় আপু লাগে, আমি কেন তাকাতে যাব? সুবর্ণা বলল, বল, কেন আসছিস? মরিয়মকে নিতে। ও, উপরে আয়। আমি সুবর্ণার পিছনে পিছনে ওদের ফ্ল্যাটে গেলাম। মরিয়মকে ডাক দিল, মরিয়ম আসলো। সুবর্ণা মরিয়মের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি মরিয়মকে নিয়ে আসার সময় জিজ্ঞেস করলাম, তুই সুবর্ণা আপুদের সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ড করলি কিভাবে? সুবর্ণা আপুর ছোট বোন আমার ক্লাসমেট। ও, তুই সুবর্ণা আপুর নাম জানলি কোথা থেকে? মা বলছে। সুবর্ণা আপুকে আমার খুব ভালো লাগে। কেন? আমাদের সাথে খুব হাসি খুশি থাকে আর অনেক অনেক মজার কথা বলে, যেগুলো শুনলে তুইও হাসতে হাসতে শেষ হয়ে যাবি। ভালো, মনে মনে ভালো না ছাই। আমি বাসায় এসে রাতে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণার আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নিলয় ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে আর কি যেন কথা বলছে। আমি মোবাইল বের করে একটা ছবি তুললাম। কিছুক্ষণ পর দেখলাম সুবর্ণা আপু রেগে গেল আর কাঁদতে লাগলো। আমি তেমন কিছুই বুঝলাম না। মনে হলো সুবর্ণা আপু চলে যাবে, তাই আমিও চলে আসলাম। ভাবলাম সুবর্ণাকে এই ছবি পাঠিয়ে কিছু টাকা কামানো যাবে। আমি বাসায় এসে রাত 1টার সময় দেখি সুবর্ণা আপু অ্যাক্টিভ। আমি নক দিলাম, এই প্রথম। হ্যালো আপু, আমি সাকিব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। কি বল? আমি তাদের অন্তরঙ্গ ছবিটা পাঠিয়ে দিলাম। কি চাস বল? আমি একটা নাম্বার দিয়ে বললাম, এই নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিন। মনটা ভালো না, জ্বালাস না। এখন আমি কি করব? টাকা দেন, না হলে ছবি ভাইরাল। কিছুক্ষণের মধ্যে দেখি বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসলো। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। টাকা চেক করে দেখি সত্যি সত্যিই টাকা দিয়ে দিছে। আমি বিছানা থেকে উঠে নাচা শুরু করলাম। ভাবলাম সুবর্ণা আপু হয়তো ভালো হয়ে গিয়েছে। এমন সময় আবার মোবাইলে কল আসে। দেখি সুবর্ণা আপুর নাম্বার। ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুবর্ণা। আপু আপনি এত রাতে? আমি। কিছু বলবেন? তুই যে ছবিটা তুলেছিলি ওই ছবিটা এখন ডিলিট কর। টাকা যেহেতু দিয়েছেন, ছবি অবশ্যই কাটবো। তুই আমার থেকে টাকা নিচ্ছিস না? এর থেকে ডাবল আমি তোর থেকে নিব। দেখবো দেখবো। আজ খালি আমার মনটা ভালো না দেখা বাইচা গেলি। এই বলে ফোন কেটে দিলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, যাক অবশেষে সুবর্ণা আপুকে একটা শাস্তি দিতে পারলাম। যাক, মনটা অনেক শান্তি লাগতেছে। পরদিন সকালে কলেজে গেলাম। কলেজ থেকে রিক্সা দিয়ে আসতেছি, দেখি সুবর্ণা এক জায়গায় বসে আছে। আমি রিক্সা থেকে নেমে 2টা আইসক্রিম নিয়ে কাছে গিয়ে বললাম, আপু ধরেন। আপু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল আর হাত থেকে একটা আইসক্রিম নিল।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া দেখলাম। আপু আমাকে ইশারায় বসতে বলল। আমি পাশে বসলাম, কিন্তু অনেকখানি দূরে বসলাম। আমি বললাম, আপু একটা কথা বলতে পারি? না, চুপচাপ বসে থাক। ওকে। অনেক সময় পার হয়ে গেল। ততক্ষণে আমার আইসক্রিম খাওয়া শেষ। আমি বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর আমি বললাম, আপু সিগারেট আনবো? না, ছেড়ে দিয়েছি। এই বলে আপু দাঁড়িয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমার হাসি মুখটা উড়ে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আপুর মুখের দিকে। আপু বলল, তোর সাহস হয় কি করে আমাদের অন্তরঙ্গ ছবি তুলতে? তোর কয়দিন হয়েছে এই বাসায় আসছিস? ওই দিন সিগারেট খাইছিস, ওইটার ছবি তুলছিস, কিছু বলি নাই। আবার আমার কাছে টাকাও চাস? কত বড় সাহস! এই বলে আমাকে আরো 2টা চড় দিল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কিছুই বলছি না, নিচের দিকে তাকিয়ে রইলাম। আমি মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে নিয়ে দিয়ে দিলাম। দে, আমার টাকা দে। গতকাল মনটা ভালো ছিল না বলে তোকে কিছুই করি নাই, না হলে রাতেই তোকে একটা শিক্ষা দিয়ে ছাড়তাম। সরি আপু। রাখ তো সরি। আর যদি জীবনে তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর তোকে এই সপ্তাহের ভিতরেই বাসা ছাড়তে হবে। প্লিজ আপু, বাড়িতে কিছু বললেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আপু। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার সামনে পড়িস না। আপু, আর জীবনেও আপনার সামনে আসব না। যত সব ছ্যাচরা মানুষ, কোথা থেকে যে আসে এগুলো। আর শোন, তোকে যেন আর বেলকনিতে না দেখি। আচ্ছা। সুবর্ণার মোবাইলে কে জানি কল দিল। কথা বলতে বলতে চলে গেল। আমি বোকার মতো বইসা রইলাম। কোথা থেকে কি হয়ে গেল? মোবাইলটা বের করে দেখি চরের দাগ হয়ে গেছে। এমন দজ্জাল মেয়ে আমি জীবনেও দেখি নাই। মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। একটা সিগারেট ধরাইলাম, অনেকক্ষণ বসে রইলাম। বাড়িতে গিয়ে কি করব? মা যদি চরের দাগ দেখে তাহলে আমার খবর আছে। না, চরের দাগ এখনো যায় নাই। কি করব কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা প্রায় কাছাকাছি। দেখি সুবর্ণা আপু আবার আসতেছে। এসে আমাকে বলল, তুই বেহার মতো এখনো এখানে বসে আছিস? তোর লজ্জা শরম বলতে কিছু নেই? আপনার প্রবলেম কি? আমাকে মারছেন, এরপরেও আপনার ঝাল মিটে নাই? না, তোরে আমি সারাদিন মারলেও মনের ঝাল মিটবে না। তুই যা এখান থেকে, না হলে কিন্তু আরেকটা দিব। না, আমি যাব না। আপনার মন চাইলে আপনি যান। যাবি না? দেখাচ্ছি মজা। এই বলে সুবর্ণা আমাকে মারতে আসলো। আমি হাত ধরে কাছে টেনে এনে বললাম, আমি যাব না, কারণ একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে, বুঝছেন? এই বলে সুবর্ণার হাত ছেড়ে দিলাম। তোকে দেখে নিব আমি, তোকে দেখে নিব। বলতে বলতে এক রিকশায় উঠে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। দেখি স্বামী আসতেছে। স্বামী আমার ক্লাসমেট, সে এই এলাকায় থাকে। এসে বলল, কিরে দোস্ত, কি খবর? ভালো না। কি হয়েছে? তেমন কিছু না। তোর সাথে দেখলাম একটু আগে একটা মেয়ে তোর সাথে কথা বলতেছে, তাকে চিনিস? চিনি। আমাদের পাশের বাড়ির বড় আপু। তুই ওই বাসায় কি জন্য গেছিস? তুই শেষ। কি শেষ? বুঝিয়ে বল। এই মেয়ের নাম সুবর্ণা। আচ্ছা, সুবর্ণা আপুর সম্পর্কে যা জানিস সব বল। তুই যে বাসায় থাকোস, ওই বাসার মালিকের ছেলে কিন্তু নিলয় ভাই। তো নিলয় ভাই সুবর্ণা আপুর ভালো সম্পর্ক ছিল। নিলয় ভাই মনে হয় বলেছিল সুবর্ণাকে বিয়ে করবে 4 থেকে 5 বছর আগে, কিন্তু তখন নিলয় ভাইয়ের চাকরি ছিল না। বলেছিল সুবর্ণা ওয়েট করবে নিলয়ের জন্য। কিন্তু কিছুদিন আগে যে নিলয় ভাই এর একটা ভালো চাকরি হয়েছে, এখন বলে নিলয় আর বিয়ে করবে না সুবর্ণাকে, কারণ সুবর্ণা বলে বয়স বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যাপার? কিন্তু তুই কি করে জানলি এত কথা? আমি মনে মনে, এই কারণে সুবর্ণা আপু এরকম খিটখিটে খারাপ মেজাজ দেখায়। আমার মা নিলয় ভাইয়ের মা বান্ধবী, যার কারণে মা মাঝে মাঝে তাদের বাসায় যায়। ও দোস্ত, সুবর্ণার চেহারা কিন্তু অনেক সুন্দর, তুই দেখ চান্স নিতে পারিস কিনা। আমি এই জীবনে অসম্ভব। আমি তাকে আমার গাল দেখিয়ে বললাম, দেখছিস কি করছে আমাকে? আরে ভাই, রাগ করিস কেন? তোর বড় না, তোর উপর একটু অধিকার খাটাতে আসবেই। আরে জ্ঞানী, বসিস তো লাস্টের বেঞ্চে, ফেল করস প্রতি ইয়ারে।
এখন আইছে আমারে জ্ঞান দিতে। কথাটা কিন্তু খারাপ বলছি না। সিগারেট খাবি? দে। আমি আর স্বামী সিগারেট খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। কোনো রকম শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাকে বলে দিলাম খাবো না। রাতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মনে করেন আপনি একটা ছেলের জন্য 4 থেকে 5 বছর ধরে ওয়েট করতেছেন সে আপনাকে বিয়ে করবে বলে, কারণ আপনি তাকে ভালোবাসেন। এখন 5 বছর পর সে আপনাকে বিয়ে করবে না, কারণ আপনার বয়স বেশি হয়ে গেছে। সুবর্ণার ক্ষেত্রে সেটাই হয়েছে। নিলয়ের জন্য সে তার অর্ধেক জীবন দিয়ে দিয়েছে। সুবর্ণার বয়স 25 বছর। এতদিনে তাকে কত মানুষ দেখতে আসছে। নিলয়ের জন্য সে তাদেরকে না করে দিয়েছে। আর ফ্যামিলির কত বকা, কত কথা শুনতে হয়েছে সুবর্ণার। কিন্তু ওই দিন রাতে নিলয়ের কথা শুনে সুবর্ণা অবাক হয়ে যায়। নিলয় বলে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে সুবর্ণা অনেক কাঁদে। নিলয় যে তার সাথে এমন একটা চিট করবে এটা সে কল্পনাও করতে পারেনি। নিলয় তার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু সুবর্ণা এখনো আশা ছাড়েনি। একজন না একজন সুবর্ণার জন্য আসবেই। কয়েকদিন ধরে সুবর্ণাকে পাশের বাড়ির এক ভাড়াটিয়া অনেক জ্বালাইতেছে। গতকাল রাতে সাকিব নখ দিয়ে একটা ছবি পাঠিয়ে বলে 5,000 টাকা দিতে। কিছুক্ষণ আগে নিলয়ের সাথে সম্পর্ক শেষ করে আসে, যার কারণে মনটা খুব খারাপ ছিল। তাই কোনো চিন্তা ভাবনা না করেই টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু আজকে সুবর্ণা তাকে ইচ্ছামতো ধোলাই দিয়েছে। পিচ্ছে ছেলে কথা বলে বেশি। আরেকদিন সামনে আসুক, আচ্ছা মতো আরো কিছুক্ষণ ধোলাই দিব। এমন সময় সুবর্ণার মা ঘরে প্রবেশ করলো। সুবর্ণা খেয়াল করলো তার মায়ের চোখে মুখে রাগের আগুন জ্বলছে। দিলি তো সব শেষ করে। কি শেষ করলাম? এতদিন তুই নিলয়ের জন্য তুই সব শেষ করে দিলি, কোনো লাভ হলো? আর তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। নিলয় যে এত বাটপাড়ি চিটারি করবে আমার সাথে, সেটা কি আমি জানতাম? তোরে কতবার বলছিলাম বিয়েটা করে নে, শুনলি না আমার কথা? পাড়ার মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার কিছু করার আছে এখানে? তুই কি করবি? সব জ্বালা আমার। যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে আজ এমন ভোগান্তি পোহাতে হতো না। আর যাতে নিলয়ের আশেপাশে তোকে না দেখি। আল্লাহ আল্লাহ কর যাতে তোরে কেউ দেখতে আসে। সব শেষ করলি তুই। এই বলে সুবর্ণার মা বের হয়ে গেল। সুবর্ণার মনটা খারাপ হয়ে গেল। ধুর, ভালো লাগে না কিছু। যাই, ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে এক কোনায় বসে মোবাইল টিপতেছে। এখন একটা সিগারেটকে অনেক মিস করতেছে সুবর্ণা। সাকিবের ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে সাকিব বেলকনিতে বসে গিটার বাজাইতেছে। সাকিব সুবর্ণাকে দেখে চলে গেল। সুবর্ণা হেসে শেষ। ছেলেটি মনে হয় সত্যি অনেক ভয় পাইছে। সুবর্ণা বাসায় এসে ঘুমিয়ে যায়। আমি পরদিন সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে স্বামীর সাথে দেখা। কিরে, খবর কি? ভালো, চল ওই জায়গায় বসি। চল। আমি আর স্বামী একসাথে বসে কথা বলতেছি। এমন সময় দেখি স্বামীর গার্লফ্রেন্ড আসছে, সাথে আরেকটি মেয়ে। আমাকে দেখে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। স্বামীর গার্লফ্রেন্ডের নাম জাকিয়া। জাকিয়া বলল, স্বামী, এ হলো নাদিরা, আমার কাজিন। সে এই কলেজে নতুন আসছে। ভালো। স্বামী, তোরা কথা বল, আমি যাই। আরে বস না, আমিও তো যাবো। ওকে। স্বামী আর জাকিয়া উঠে চলে গেল। একটু দূরে গিয়ে বসলো। নাদিরা বলল, ভাইয়া বসতে পারি? বসেন। আমার একটু কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এই স্বামী, যাই, পরে কথা হবে। আমি রিক্সা দিয়ে বাসায় আসতেছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ব্যাংক। মনে হলো, আরে আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। যাই, ব্যাংক থেকে ঘুরে আসি। রিক্সা দাঁড় করিয়ে ব্যাংকে ঢুকে গেলাম। তাকিয়ে দেখি অনেক মানুষ। কার কাছে যাব? সামনে একজনকে বললাম, ভাই, আমি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। 3 তলায় জমির ভাইয়ের সাথে দেখা করেন। আমি 3 তলায় এসে জমির ভাইয়ের টেবিলের দিকে গেলাম। দেখি অনেক মানুষ। কি করব? আমি 2-1 জনকে টপকে বললাম, ভাই, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। এখান থেকে 4 টেবিল পরে। আমি 3টা টেবিল পাস করে দেখলাম 4 নম্বর টেবিলটা অনেক দূরে, কিন্তু টেবিলটা খালি। আমি টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসছে না।
ভাবলাম চলে যাই। চলে যাব এমন সময় একটা মেয়ে এসে বলল, কি লাগবে বলেন? আমি তাকিয়ে অবাক না হয়ে পারলাম না। দেখি সুবর্ণা আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করব? আমি চেয়ার থেকে উঠে চলে আসতে লাগলাম। ওই দাঁড়া, কোথায় যাস? এখানে আয়। আমি আবার কাছে গেলাম, চেয়ারে বসলাম। কি জন্য আসছিস? একটা অ্যাকাউন্ট খুলবো, জমির ভাই পাঠাইছে। কার জন্য? আমার জন্য। এই নে ফর্ম, আগামীকাল এটা পূরণ করে নিয়ে আসবি। রাখেন আপনার ফর্ম, আমি আর ব্যাংকের মুখই দেখব না। তোরে বলছি না ফর্ম নিতে? ফর্ম পূরণ করে আনবি, সাথে তোর আইডি কার্ডের ছবি নিয়ে আসবি। ওকে, এখন আমি যাই। এই বলে সোজা আমি বাসায় চলে আসলাম। আগে যদি জানতাম ওখানে সুবর্ণা চাকরি করে, তাহলে সেখানে আমি জীবনেও যাইতাম না। এখন সামনে পড়লে আবার একটা ঝামেলা করবে, আর ভুলেও সুবর্ণার সামনে পড়া যাবে না। এভাবে অনেকদিন চলে গেল। একদিন নিলয় ভাই এসে তার বিয়ের কার্ড দিয়ে গেল। দেখি আর এক সপ্তাহ পর নিলয় ভাইয়ের বিয়ে। সুবর্ণা বেচারি মনে হয় কেঁদে কেঁদে শেষ। ঠিকই আছে, এটা তার প্রাপ্য। আমাকে অনেক জ্বালাইছে। আমি বিকালে ব্যালকনিতে গিয়ে গিটার বাজাইতেছি। নিচে তাকিয়ে দেখি সুবর্ণা এসেছে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে, কি করিস? গিটার দেখিয়ে বললাম, পরে তুই আর ব্যাংকে যাস না কেন? আপনিই তো বলেছিলেন আপনার সামনে না পড়তে। আরে মজা করছি। মজা করছেন? সামনে পড়লে তো পরে আবার মারতেন। আরে মারতাম না, তুই নিজে আয়, তোর সাথে এক জায়গায় যাব। না, আমি আপনার সাথে কোথাও যাব না। না গেলে পরে খবর আছে। ভালো হয়েছে, আপনার সাথে কোথাও যাব না। আয় প্লিজ। আসবো, একটা শর্তে। আমাকে মারতে পারবেন না। ওকে, মারবো না। আমি রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। দেখি সুবর্ণা আসলো। আমি বললাম, কোথায় যাবেন আপু? চল দেখি কোথায় যেতে পারি। সুবর্ণা রিক্সা ডাক দিতে যাবে। আমি বললাম, আপু আমি রিক্সা দিয়ে যাব না, তো কিভাবে যাবি? হেঁটে যাব। আচ্ছা, রিক্সা দুইটা নেন। তুই এতখানি রাস্তা হেঁটে যাবি? আমি তো দুইটাই নিতাম। তোর মতো আওয়ালের সাথে কে বসবে? সুবর্ণার এমন কথায় আমার মনের মধ্যে আঘাত লাগলো। আমার হাসি মুখটা কালো হয়ে গেল। কথাটা অন্যভাবেও বলতে পারত, যেমন, ওকে তুই যখন আমার সাথে বসবি না, তাহলে দুইটাই নেই। এভাবে কথাটা বলতে পারত। মনটাই চাচ্ছে সুবর্ণার সাথে কোথাও না যাইতে। সুবর্ণা বলল, কিরে, যাবে নাকি? রিক্সায় ওঠ। আমি রিক্সায় উঠলাম। মনটাই চাচ্ছে না কোথাও যাইতে। কিছুক্ষণ চলার পর একটা ফোন আসলো। ধরে দেখি স্বামী। কিরে তুই কই? কেন? এলাকার পাশে একটা বাগান আছে না, ওইখানে আয়। না রে দোস্ত, আসতে পারবো না। আয় না বেটা, অনেক মজা হবে। আমি আছি, জাকিয়া আছে, নাদিরাও আছে। না রে দোস্ত, এখন আসতে পারবো না। আমি এক জায়গায় যাইতেছি। তুই কোথায় যাইতেছস? জানি না, একটু পরে ফোন কর। রিক্সা থেকে নেমে সুবর্ণাকে জিজ্ঞেস করলাম, আপু কোথায় যাইতেছেন? কেন? তোকে বলছি না আমার সাথে আসতে? না, বলেন কোথায়। ওই যে সামনে বাগানে। ওকে। স্বামীকে ফোন দিয়ে বলে দিলাম আমি আসতেছি। তো সেখানে চলে আসলাম। দেখি স্বামীরা এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আমি সুবর্ণাকে বললাম, ওই যে আমার বন্ধুরা, আপনি একটু ঘুরেন, আমি তাদের সাথে কথা বলে আসি। না, ওদের কাছে পরে যাস, চল এদিকটা থেকে হেঁটে আসি। প্লিজ আপু, একটু দাঁড়ান। তাহলে আপনিও চলেন। না, আমি যাব না। 2 মিনিটের ভিতর কাজ শেষ কর। ওকে। আমি স্বামীদের কাছে যাই। স্বামী বলল, আসছেন বস? না রে, সুবর্ণা আপু আসছে। কি বলবি বল। আরে ওনাকে আবার নিয়ে আসতে গেলে কেন? সেই তো আমাকে এখানে নিয়ে আসলো। তাকে বল চলে যেতে। পাগল নাকি? পরে আমার খবর আছে। নাদিরা ঠিকই বলেছে। না রে দোস্ত, আমি তোদের সাথে পরে দেখা করব। এই বলে আমি চলে আসলাম সুবর্ণার কাছে। সুবর্ণা বলল, চল ওই দিকটায় যাই। ওকে চলেন। আমরা দুজন হেঁটে সামনে গেলাম। দেখি আইসক্রিমের দোকান। আমি সেখান থেকে গিয়ে আইসক্রিম আনলাম। সুবর্ণাকে একটা দিলাম। সুবর্ণা বলল, চল ওইখানে গিয়ে বসি। ওকে। আমি আর সুবর্ণা গিয়ে বসলাম এক জায়গায়।
আমি অনেকখানি দূরে বসলাম। সুবর্ণা বলল, তুই কি আমাকে ভয় পাস? অনেক। ভয় পাবি কেন? আমি কি বাঘ না ভাল্লুক? না, আপনি অনেক রাগী, তাই আপনাকে অনেক ভয় করে। আরে না, হুম। আসলে তোকে অনেক মারছি, সেজন্য সরি। আমি কিছু বলতে চাবো, পেছন থেকে নাদিরা বলল, সাকিব ভাইয়া, আপনার সাথে কথা ছিল। আমার সাথে? হুম। আপু একটু বসেন, আমি আসতেছি। আমি উঠে নাদিরার সাথে গেলাম। কি বলবা বলো? আপনাকে অনেক আগে বলতে চাচ্ছিলাম এই কথাটা, কিন্তু সাহস হচ্ছিল না। বলেন। আমার আপনাকে ভালো লাগে। এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই পর্যন্ত আমাকে কেউ বলল না যে আমাকে ভালো লাগে কিংবা অনেক পছন্দ করে। আজ এমন কথা শুনে সত্যি অবাক লাগছে, আর নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। নাদিরা খুব সুন্দরী। আমি মনে মনে এমন একটা মেয়ে চাচ্ছিলাম। আমি বললাম, ভালো। এই প্রথমবার এমন কথা শুনে ভালো লাগছে। প্লিজ আপনার নাম্বারটা দেন। মোবাইল দিয়ে বললাম। আমি মোবাইলের মধ্যে আমার নাম্বার দিয়ে দিলাম। প্লিজ কল ধরেন। ওকে। তাহলে আমি যাই। সাবধানে যাইও। হুম। নাদিরা চলে গেল। এতক্ষণ সুবর্ণার কথা মনেই ছিল না। চেয়ে দেখি সুবর্ণা বসে আছে। আমি গিয়ে বললাম, আপু চলেন বাড়ি যাই। ওই মেয়েটা কি বলছে? তেমন কিছু না। বল। আসলে জানেন কি, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে লাইক করেনি। এই প্রথম কোনো মেয়ে আমাকে পছন্দ করেছে। পছন্দ করছে? তোর মতো আবাল বোকারে কে পছন্দ করছে? ওই মেয়েটার কোনো রুচিই নাই। একটু বেশি বলে ফেলছেন না? আসলে তুই যেমন আবাল, তোর কপালে অমন আবালই জুটবে। দে তোর মোবাইলটা দে। ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। আমি যাই। সুবর্ণা বসা থেকে উঠে বলল, দাঁড়া, আমিও যাব। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। না, আমি আপনার সাথে যাব না। ওকে, তুই যাস না, কিন্তু তোর মোবাইলটা দিয়ে যা। আমি কেন আপনাকে আমার মোবাইল দিতে যাব? আরে আজকে রাতের জন্য, তার বদলে তুই আমার মোবাইলটা নিয়ে যা। জীবনেও না। পরে একটা পেঁচে ফেলে আবার আমাকে মারবেন। আমি নাই। আরে না, সত্যি বলছি। আমার মোবাইল নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, শুধু তোর পিচ্চি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। পরে একদিন ওকে নিয়ে আসলে ইচ্ছা মতো কথা বললেন। আমি এত কিছু জানি না। তোর মোবাইল আমার লাগবে, আর এখন তুই দিবি। না, দেব না। ওকে, তোকে দেখে নিব। দেখেন, আমি গেলাম। ওই রিক্সা। আমি আশেপাশে চেয়ে দেখি আর কোনো রিক্সা নেই। রিক্সা ধরতে গেলে প্রায় অনেকটা পথ হেঁটে যেতে হবে। আমি ভাবলাম, গেলে যাব হেঁটে, প্রবলেম কি? সুবর্ণা বলল, কিরে, রিক্সা তো একটাই, তুই যাবি কি করে? আপনি যান, আমি আসবনি। আমার টেনশন আপনাকে করতে হবে না। কেন? আমার সাথে আয়। মরে গেলেও না। আরে মামা চলেন। মামা, আপনি আপুকে নিয়ে যান, আমি আসতেছি। যা, তুই না আসলে আমার কি? ওই মামা, চলেন। দেখি সুবর্ণা চলে যাচ্ছে। একটু সামনে গিয়ে রিক্সা দাঁড় করালো। সুবর্ণা রিক্সা থেকে নেমে সোজা আমার কাছে আসলো। আমার হাত ধরে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে গেল। বলল, ওঠ, রিক্সায় ওঠ। না, আমি উঠবো না। মার খাওয়ার আগে ওঠ। আমি ভাবলাম নিশ্চয়ই না উঠলে চর মেরে বসবে, তার চেয়ে ভালো উঠে যাই। আমি রিক্সায় উঠে পড়লাম। সুবর্ণা আমার পাশে উঠে পড়ল। একজনের শরীর আরেকজনের সাথে ধাক্কা লাগছে। আমি সুবর্ণার মুখের দিকে তাকালাম। দেখি সুবর্ণা জিনিসটা এনজয় করছে। আমি ভাবলাম, ওর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার কি প্রবলেম, আমিও এনজয় করি। যখন আমরা এলাকায় ঢুকি, সুবর্ণা বলল, মামা, রিক্সা দাঁড় করান। রিক্সা দাঁড় করাবেন কেন? এলাকায় ঢুকছোস, এখন আমাকে আর তোকে যদি এভাবে কেউ দেখে ফেলে, তাহলে তোর 12টা বাজবে আর আমারও 12টা বাজাবে। কি 12টা বাজবে? ইস, ন্যাকা, যেন কিছু বুঝে না। নাম রিক্সা থেকে, আরেকটা রিক্সা নিয়ে আয়। আমি নেমে আরেকটা রিক্সা নিয়ে বাড়িতে আসলাম। এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা। সবসময় রেজাল্ট খুব ভালো হয় না, মোটামুটি হয়।
আর অপেক্ষা করতে লাগলাম কোন সময় নাদিরা ফোন দেয়। সুবর্ণার সাথে আজকে একসাথে এক রিকশায় বসলাম। এখানে আমার কোনো দোষ ছিল না, বিপদে পড়ে এমন হয়েছে। আমার তেমন ইচ্ছা ছিল না, আমি পড়তে মন দিলাম। কে জানি দরজায় কলিং দিল, মা গিয়ে দরজা খুলল। সুবর্ণার মনটা একটু ভালো না। আর কয়েকদিন পর নিলয়ের বিয়ে হওয়ার কথা ছিল সুবর্ণার সাথে, ওই বিয়ে হচ্ছে আরেকজনের সাথে। এমন কথা ভাবতেই ভিতরটা কেঁপে ওঠে সুবর্ণার। ওই দিন রাতে সুবর্ণার মা ঘরে আসে। সুবর্ণার মা এসে বলে, কিরে এখন কি করবি? নিলয় তো বিয়ে করে ফেলতাছে। আমি করব কি? তোর বাবাকে রাস্তায় মানুষ জিজ্ঞেস করে তোর বিয়ের কথা। সব দোষ নিলয়ের। সব দোষ তোর আর তোর বাবার। তুই যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে এমন হতো না। মেয়ের সাথে সাথে বাপেও তাল দিয়েছে, এখন বুঝো। এমন সময় আব্বা ঘরে ঢুকে মাকে বলে চলে যেতে। কি রে, তোর জন্য ছেলে দেখতেছি, তোর কি পছন্দের কেউ আছে? না আব্বু। আমি কি তোর জন্য ছেলে দেখবো? না আব্বা, আপনি আমাকে কিছুদিন সময় দিন, পরে আমি আপনাকে জানাইতেছি। তোরে 1 মাস টাইম দিলাম, 1 মাসের মধ্যে তুই কাকে বিয়ে করবি আমাকে জানাবি। ঠিক আছে আব্বু। 1 মাস পর আমি যাকে বলবো তাকেই বিয়ে করতে হবে। ঠিক আছে আব্বা। এই বলে ওর আব্বা চলে গেল। এখন সুবর্ণা পাগলের মতো ছুটতাছে, কিন্তু কাউকে পায় না। একটা সময় ছিল সুবর্ণার জন্য কত ছেলে পাগল ছিল। নিলয়ের মুখের দিকে তাকিয়ে সবাইকে ইগনোর করেছে। সেই নিলয় কুত্তার বাচ্চা এখন অন্যকে বিয়ে করতেছে। সুবর্ণা একজনকে পাইছে, সেটা আর কেউ না, সেটা হলো সাকিব। সাকিবকে যদি ভালো করে দেখেন তাহলে সাকিব ভদ্র, হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট। সমস্যা একটা, সেটা হলো বয়সে ছোট। কিন্তু সে কি সুবর্ণাকে ভালোবাসে? ধর কোনো মতে বিয়ে করতে পারলেই হলো। ভালোবাসবে না, তার কাছ থেকে ভালোবাসা আদায় করব। এখন কাজ শুধু সাকিবকে লাইনে আনা। আজকে ঠিক করলো সাকিবকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। সেখানে গিয়ে দেখে এক মেয়ে এসে বলে সাকিবকে ভালোবাসে। এই মেয়ের বিচার করতে হবে, তাই বলেছিল সাকিবের মোবাইল দিতে, কিন্তু সাকিব তো দিবে না। আর সুবর্ণাও নাছরবান্দা। রাতে গিয়ে সাকিবের বাসায় নক করলো। 2 বার নক করার পর সাকিবের মা এসে দরজা খুলল। সুবর্ণা বলল, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন কে মনে পড়ছে না। তুমি সুবর্ণা? জি আন্টি, আমি সুবর্ণা। ভিতরে এসো মা। সুবর্ণা ভিতরে গেল, দেখে সাকিবের মা রান্না করছে। সুবর্ণা বলল, আন্টি মরিয়ম কোথায়? ওই রুমে। সুবর্ণা প্রথমে মরিয়মের রুমে গেল। মরিয়ম সুবর্ণাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। সুবর্ণা আপু, তুমি আসছো? আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি কেমন আছো? জি আপু, অনেক ভালো। দেখি তুমি কি করতেছো। মরিয়ম সুবর্ণাকে অনেকগুলা ফুল দেখালো, যেগুলো মরিয়ম নিজের হাতে বানিয়েছে। তারপর কিছু বই দেখালো, যেগুলা সে পড়ছে। আরো অনেক কিছু দেখালো। শেষমেশ পরীক্ষার কিছু সাজেশন দিয়ে সুবর্ণা মরিয়মের রুম থেকে এসে সাকিবের মার কাছে এসে দেখে সাকিবের মা রান্না করছে। সুবর্ণা গিয়ে সাকিবের মাকে হেল্প করতে লাগলো। আরে কি করতেছো? দাও আমি করি। আন্টি নুডলস আমি খুব ভালো রান্না করতে পারি। আরে তুমি করতে যাবে কেন? তুমি আসছো, তুমি আমাদের মেহমান। আন্টি লজ্জা দিয়েন না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। মা তুমি যেন কি করো? আন্টি আমি ব্যাংকে চাকরি করি। খুব ভালো। আর আমার ফোলা সারাদিন ঘুরে খায় আর পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলেন, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও এই নুডলসটুকু সাকিবকে দিয়ে আসো, আর এটা মরিয়মকে। আন্টি আঙ্কেল নাই বাসায়? না, এখনো আসেনি। ওহো, ওকে, দিন, আমাকে দিন। সুবর্ণা মরিয়মকে দিয়ে সাকিবের ঘরে গিয়ে টোকা দিল। আমি ভাবতাছি কে আসলো, কণ্ঠ চেনা চেনা লাগতেছে। ধুর, সেসব দেখে লাভ নাই, আমার পড়া আমি পড়ি। একটু পর কে জানি দরজায় টোকা দিল। আমি বললাম, ভেতরে আসেন। ভিতরে দেখি সুবর্ণা প্রবেশ করলো। সুবর্ণাকে দেখে আমি তো অবাক হয়ে বললাম, আপনি এখানে? চুপ, এখানে নুডলস খা। খাবো না।
আমি দিচ্ছি না, তোর মা দিছে। আপনি আমাদের বাসায় কি করছেন? এসেছি তোর মায়ের সাথে কথা বলতে। আম্মুর সাথে কি কথা বলবেন? বলবো তুই আজকে একটা মেয়ের থেকে প্রপোজ পাইছিস এবং তোর নাম্বার নিয়েছে। তোরা আজকে রাতে কথা বলবি, আর বানিয়ে বানিয়ে বলবো তুই মেয়েকে কিস করস। তোরা একসাথে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছস। এমন কথা শুনে আমি অবাক। সুবর্ণা বলে কি, আপনি কি চান? তোর মোবাইল। আমি হেসে বললাম, এটা আমাকে আগে বললে হতো না? এজন্য এসব মাকে বলতে যাবেন কেন? তোর মোবাইল রেডি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু আপনিও তো বলেছিলেন আপনার মোবাইলটা আমাকে দিবেন। এনে ধর, লক 2580। নুডলস খা। ওকে। এই বলে সুবর্ণা চলে গেল, কিন্তু আমার ভিতর থেকে ভয় যাচ্ছে না। যদি বলে দেয় সুবর্ণা মাকে, তাহলে আব্বার কানে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এমনিতেই পরীক্ষার রেজাল্ট ভালো না, আবার যদি শুনে আমি এগুলো করি। আমি আড়ি পেতে শুনতে লাগলাম সুবর্ণা মাকে কি বলে। দেখি সুবর্ণা আর মা একসাথে বসছে নুডলস খাওয়ার জন্য। মা সুবর্ণাকে বলল, শুনছিলাম নিলয়ের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু নিলয়ের বিয়ের কার্ডে দেখলাম অন্য কেউ। এই কথা শুনে সুবর্ণা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি, আমি কি ভুল করেছিলাম? নিলয় আমার সাথে কি করে এমনটা করতে পারলো? আরে কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এই বলে মা সুবর্ণাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আন্টি, আমি কি দোষ করেছিলাম? সুবর্ণা কেঁদেই চলল। সুবর্ণার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সুবর্ণার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আসলে সুবর্ণা অনেক কষ্টে আছে। আর 4 দিন পর নিলয় ভাইয়ের বিয়ে। সেদিন সুবর্ণা কি করবে? যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? জানো মা, তোমার কোনো দোষ নেই। আসলে নিলয় তোমাকে বুঝতে পারেনি। মার সান্ত্বনা দেওয়াতে সুবর্ণা কান্না থামালো। এমন সময় দরজায় কলিং দিল। মা গিয়ে দরজা খুলল। দেখি আব্বু আসছে। আব্বুকে দেখে সুবর্ণা মাথায় কাপড় দিল আর সালাম দিল। আব্বু বলল, তুমি জানো কে? ও পাশের বাসার সুবর্ণা। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। খাওয়া দাওয়া করছো? জি আঙ্কেল। কি খাওয়া দাওয়া করছো? আমাদের সাথে ডিনার করে যাবে। জি না আঙ্কেল, আমি খেয়েছি। সাকিবের মা, ডিনার রেডি করো, তুমি খেয়ে যাবে। মা, তুমি এসো আমাদের সাথে। সুবর্ণা আম্মুর সাথে রান্নাঘরে চলে গেল। ওইখান থেকে কথা তেমন আসে না। এরপরে শোনা যাচ্ছে সুবর্ণা বলছে, দেন আন্টি, আমি করি। তুমি করতে যাবে কেন? তুমি গিয়ে সাকিবরে পড়াতে একটু সাহায্য করো। দেন আন্টি, আমি এটা করে যাই। আমি ভাবলাম সুবর্ণা তাহলে আমার রুমে আসবে। আমি সুবর্ণার মোবাইল টিপতে লাগলাম। উড়াধুরা কতক্ষণ ছবি তুললাম। সুবর্ণার মোবাইল আমার থেকে অনেক ভালো আর দামি। এমন সময় সুবর্ণা ঘরে প্রবেশ করলো। কিরে, পড়ালেখা কেমন চলছে? ভালো। ভালো না ছাই? আপু, আপনার মোবাইলের সাথে আমার মোবাইল চেঞ্জ করবেন? আমার মোবাইল তোর পছন্দ হয়েছে? যা, আজ থেকে আমার মোবাইল তোর। সত্যি? হুম। আরে মজা করছিলাম, আমার এত লোভ নাই। তুই বলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবি? ইচ্ছা ছিল, কিন্তু আপনি তো আমাকে মেরেই ফেলতেন যদি আপনার সামনে পড়তাম। হ, তোরে বলছে, দে তোর ফর্মটা। ফর্মটা নিয়ে কি জানি করলো, আর বলল আইডি কার্ডের ফটোকপি দিতে। ফর্মটা নিয়ে আর কলম নিয়ে মোবাইল নিয়ে মার কাছে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, তুই কিছুদিন পর গিয়ে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে আসবি। ওকে আপু। দেখি তুই কি পড়াশোনা করতেছস। সুবর্ণা আমার বই নিয়ে দেখতে লাগলো। সুবর্ণা এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমি সুবর্ণার মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে সুবর্ণা অনেক সুন্দরী। কেন জানি মনে হচ্ছে সুবর্ণার মতোই একটি মেয়ে আমি খুঁজতেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপের ছোঁয়া নাই, তেমন মোটা না আবার তেমন চিকনও না, বলা যায় মাঝামাঝি। বয়সের তুলনায় একদম পারফেক্ট। কিন্তু সমস্যা একটা রয়েই যায়, আমার থেকে বড়। যদি ভালোবাসার কথা বলি, না জানি আমাকে খুন করে ফেলবে। তার চেয়ে ভালো সেই মিষ্টি মেয়ে নাদিরার সাথে প্রেম করা। কিরে, আমার দিকে তাকিয়ে কি ভাবতেছস? না, ভাবতেছি
আপনি অনেক সুন্দরী। কি বললি আবার বল। কিছু না। সুবর্ণা বসা থেকে উঠে আমার কাছে আসলো, বলল, এবার বল। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু আপনি অনেক সুন্দরী। এই বলে আমি দৌড় দিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হলাম, দেখি মা ডাকছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ডিনার করলাম, সাথে সুবর্ণাও। ডিনার শেষ করার পর আব্বা বলল সুবর্ণাকে বাসায় দিয়ে আসতে। আমি আর সুবর্ণা লিফটে উঠলাম। লিফটে উঠে সুবর্ণা বলল, আসলে আমি একটু সুন্দরী না। যদি এতই সুন্দরী হতাম তাহলে নিলয় কেন আমার সাথে এমন করবে? তা জানি না। দে তোর মোবাইল দে। আমি আমার মোবাইল দিয়ে দিলাম। আমি সুবর্ণাকে বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে সুবর্ণার ফেসবুক আইডি দেখতেছিলাম। দেখি তার সিগারেট খাওয়া ছবিগুলো। তেমন কিছুই না ভেবে সবগুলো ছবি ডিলিট করে দিলাম। না জানি পরে কি করে। ধুর, দেখা যাবে। সুবর্ণা মোবাইল নিল কি জন্য সেইটাই তো বুঝলাম না। রাতে তো নাদিরার ফোন দেওয়ার কথা, তাহলে কি নাদিরার সাথে কথা বলার জন্য নিয়েছে? ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গিয়ে স্বামীর সাথে দেখা। স্বামী বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছিস কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছে। তুই জানলি কি করে? জানবো না? রাতে নাদিরা তোর মোবাইলে ফোন দিয়েছিল, পরে সুবর্ণা ধরছে। ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলছে। বলছে যদি তোর আশেপাশে তারা দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনেও দিতাম না। আর সুবর্ণা আমাকে থ্রেট দিয়েছে, যদি মোবাইল না দেই তাহলে বলে দিবে আম্মুর কাছে আমার আর নাদিরার কথা। কি বলবে? সুবর্ণাকে তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলতো। দেখ কখন থেকে কাঁদতেছে। দেখি সত্যি সত্যি নাদিরা কাঁদতেছে। তার কাঁদা দেখে আমারও খারাপ লাগছে। তুই গিয়ে সরি বল। এখন আমি কি বলবো? ওকে সরি বলবো, কিন্তু তুই নাদিরাকে বলে দিস ও যেন আমাকে আর কল না দেয়। ওকে বলে দেব, তুই এখন গিয়ে সরি বল। সুবর্ণা বলল, আপনি আসছেন বস? আপনি নাদিরাকে কি বলেছেন? যা বলার বলছি। দেন, আমার মোবাইল দেন। নে তোর মোবাইল। আমার মোবাইল দে। আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরার কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আর আপনার সাথে কোনো কথা নাই। আমাদের বাসায় আর যাবেন না। তোর বাসায় যাওয়ার জন্য আমি পড়ে রয়েছি নাকি? হুম। তুই কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতেছস। আপনি যেমন, আপনার সাথে তেমনই ব্যবহার করব। আমি কেমন? আমি কানে কানে গিয়ে বললাম, একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসায় চলে আসলাম। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু আমার মন একটু ভালো না। কারণ হলো সুবর্ণার জন্য মনটা কেমন জানি একটা টান অনুভব করছে। যদিও আমার থেকে বড়। পরদিন নিলয় ভাইয়ের গায়ে হলুদ। জানি না সুবর্ণা কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণার সাথে দেখা হবে, কিন্তু না। রাতে ব্যালকনিতে বসে আছি, একটু পর দেখি সুবর্ণা ছাদে এসে এক কোনায় বসে আছে। ভাবলাম নিশ্চয়ই সুবর্ণার মনটা খারাপ। আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে গেলাম। গিয়ে সুবর্ণার কাছে গেলাম। দেখি সুবর্ণা শাড়ি পরেছে। কিছুটা অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে সবকিছু। এত সুন্দরী লাগছিল সুবর্ণাকে। আমি বললাম, আপু আমি সাকিব, কেমন আছেন? ভালো না রে। কেন, মন খারাপ? হুম। আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণার চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নিলয় ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে। সুবর্ণা আমার গেঞ্জির কলারে ধরে বলল, চুপ, ওই হারামির নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? জানি না। আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। জি আপু। আমি তোকে একটা কথা বলতে চাই। বলেন। আমার আব্বু বলেছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মন চায় তার কাছে বিয়ে দিয়ে দিবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয় কোনো খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দেবে না। তা তুই ঠিক বলছস। হুম। কিন্তু আমার কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে? জানি না। আমাকে তোর কেমন লাগে?
ভালো লাগে, কিন্তু কিন্তু কি? আমি দেখতে খারাপ, বয়স বেশি, বুড়ি হয়ে গেছি? তেমনটা বোঝাতে চাইনি। তো আমার ভালো লাগা আপনার কি আসবে যাইবে? অনেক কিছু। হুম। আর একটু কাছে এসে বস, আমার ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। চলে যাব? না, এমনিতেই সুবর্ণার মনটা খারাপ। আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা আমার খুব ভালো লাগে। সুবর্ণা বলল, এভাবে সব সময় আমার পাশে থাকবি? চেষ্টা করব। আমি কি বলবো বুঝতে পারছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে কি যে করবে। এমনিতেই আমাকে যে জ্বালান জ্বালাইছে, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি তো শেষ। আরে বললেই হলো নাকি, আমার বিয়ে হতে আরো অনেক দেরি। সুবর্ণা আমার চোখের দিকে তাকালো, মনে হয় ভেবেছিল আমি হ্যাঁ বলবো। আর হ্যাঁ বলবো আমি? পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পটাতে চাইছে। আমি নাই, এই মেয়ে যদি আমার কপালে আসে তাহলে আমার আর রক্ষা নাই। তার চেয়ে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো। তার হাতের ছোঁয়া আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হচ্ছে আমি ঘামতেছি। সুবর্ণা আমার হাত শক্ত করে ধরলো, বলল, এভাবে সব সময় আমার পাশে থাকবি? হুম। আপু, আমি যাই। বল, তুই আমার পাশে থাকবি সব সময়? চাস না আর একটু বস? ওকে। সুবর্ণা আমার হাতটা আরো শক্ত করে ধরলো, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম। বললাম, আপু, আমাকে যেতে হবে। বল, তুই নীলার বিয়েতে যাবি না? ওকে, যাব না। আমার মনটা একটু ভালো না, চল না আগামীকাল কোথাও ঘুরতে যাই। না, মোটেও না। কেন? আপনার সাথে কোথাও গেলে একটা না একটা সমস্যা হবেই। যা, তুই যেখানে বলবি সেখানে যাব। আমি যেখানে বলবো সেখানে? হুম। তারপরেও আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গায়, তুই শুধু আমার সাথে আসবি। ওকে, তাহলে আমি যাই। ওকে, যা। চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না। না, ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতে হবে। এখন চল আমার সাথে। ওকে, চলেন। আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হয়ে মোড়ের দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটে গেলাম। গিয়ে একটা সিগারেট নিলাম। ধরিয়ে রাস্তার এক আড়ালে গিয়ে আমি সিগারেট টানতেছি। সুবর্ণা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, দে সিগারেট, আমি খাবো। না, আপনি না সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন? এখন মন চাচ্ছে। মন চাইলে খাওয়া লাগবে? হুম, দে। আমি সিগারেট দিলাম। সে 2 টান দিয়ে আমাকে দিয়ে দিল। আমি সিগারেট শেষ করে বললাম, চলেন বাড়ি যাই। দাঁড়া। এই বলে সুবর্ণা আমার হাত ধরে টান দিয়ে একেবারে নিজের কাছে নিয়ে নিজের গোলাপি ঠোঁট 2টা আমার ঠোঁটে লাগিয়ে দিল। আর ছাড়তেছে না। 30 সেকেন্ড পরে ছাড়লো। এমন পরিস্থিতিতে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সুবর্ণা এটা কি করলো? আমি এটা মেনে নিতে পারছি না। আমি বললাম, এটা কি করলেন? পাগল নাকি? পাগল হতে যাব কেন? তো এটা কি করলেন? যাতে তোর উপর কেউ অধিকার খাটাতে না আসে, সেজন্য আমি সেই অধিকার নিয়ে নিলাম। বললেই হলো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সুবর্ণার এমন কাজ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বড় বলে সম্মান করি, কিন্তু তাই বলে এই কাজ করবে? আমার মাথা গরম হলে কি জানি কি বলে ফেলি, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো চুপ, একদম চুপ। লুচ্চা মেয়ে। নিলয় ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। দেখেছি না ছাদের মধ্যে আপনাদের কীর্তিকলাপ। বয়স্ক বুড়ি মেয়ে এখন আসছে আমার উপর অধিকার খাটাতে। আপনাদের মতো বেহায়া মেয়েদের আমি 2 চোখে দেখতে পারি না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন? যত সব ফালতু মেয়ে। আর জীবনেও আমার ধারের কাছে আসবেন না। কি? আমি লজ্জা মেয়ে, বয়স্ক বুড়ি, আমাকে খেয়ে দিছে? ছি 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 সাকিব, ছি। তোকে আমি ভালো ভাবছিলাম। আপনি তো সবাইকে ভালো ভাবেন,
নিলয় ভাইকে ভালো ভাবছিলেন না? দেখছেন কিভাবে আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আপনার পেটে ঠাস ঠাস করে 2টা চড় দিল আমার গালে। বলল, চুপ কুত্তা চুপ, আর একটা কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। মারেন, আমাকে আরো মারেন। ঠিকই আছে, নিলয় ভাই আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার মতো মেয়েদের এমন হওয়া উচিত। চুপ, কোনো কথা বলবি না। এই বলে সুবর্ণা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার যেন কি হয়ে গেছে, আমার মাথা ঠিক মতো কাজ করছে না। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন, আমাকে আর জ্বালায়েন না। আমরা এই মাসের মধ্যে আব্বাকে বলে বাসা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্লিজ, আল্লাহর দোয়ায় লাগে, আমাকে আর জ্বালায়েন না। এই বলে আমি চলে আসলাম। আমার মাথায় রক্ত উঠে গেছে। কি কি জানি বলছিলাম সেটা এখন খেয়াল আসছে না। বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সাকিব যাওয়ার পর সুবর্ণা সেখানে দাঁড়িয়ে রইল। সুবর্ণার মাথা ঠিক মতো কাজ করছে না। কি সব ভাষা বলছে সাকিব? সাকিব এত নোংরা কথা বলতে পারে? আমি আগে জানতাম না। এর বিচার সুবর্ণা করবেই। সুবর্ণা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে বাড়ির দিকে হাঁটা ধরলো। বাসায় এসে সুবর্ণা কোনো কথা না বলে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাকিব এত নিচে নামতে পারে? নিলয় তো আমাকে এত নোংরা কথা বলেনি। সাকিবকে এর শিক্ষা দিতেই হবে। আমি এমন কি করেছি? শুধু একটা কিস্তি তো করলাম, আর কিস তো প্রত্যেক ছেলেই পছন্দ করে। সকল ছেলেরাই চাই তার প্রিয়জনের কাছ থেকে। সাকিব হয়তো এসবের সাথে প্রথম, তাই মেনে নিতে পারিনি। আর আমারই সব ভুল, আমি বেশি তাড়াহুড়া করে ফেলেছি। কিন্তু সাকিব যে কথাগুলো বলল তা কখনো মেনে নেওয়ার মতো না। তার জন্য সাকিবকে কখনো ক্ষমা করতে পারবো না। এর শিক্ষা সাকিবকে দিতেই হবে। কিন্তু কিভাবে? সুবর্ণা একটা বুদ্ধি বের করলো। সাকিবকে কোনো কিছু না জানিয়ে ডাইরেক্ট সাকিবকে বিয়ে করে ফেলা। তার জন্য সবার আগে সাকিবের মা বাবার পারমিশন লাগবে। সুবর্ণার টাকা পয়সার কোনো অভাব নেই। যত টাকা দাবি করে তত টাকা দিতে পারবে। জায়গা জমিন সব আছে। সুবর্ণার শুধু নেই একটা মনের মতো মানুষ, যাকে সে নিজের মতো করে রাখতে পারবে। নিজের রাগ, অভিমান, দুঃখ, কষ্ট বলতে পারবে। এসব ভাবতে ভাবতে সুবর্ণা ঘুমিয়ে পড়ল। পরদিন নিলয় কুত্তার বিয়ে, এজন্য সেদিন সুবর্ণা বাসা থেকে বের হয়নি। 2 দিন পর সকালে খেয়াল করে দেখলো কখন সাকিব কলেজে যায়। সাকিব কলেজে যাওয়ার পর সুবর্ণা চলে গেল তাদের ফ্ল্যাটে। সুবর্ণা সাকিবের বাসায় গিয়ে নক করলো। সাকিবের মা এসে দরজা খুলল। সুবর্ণা বলল, আন্টি কেমন আছেন? আরে সুবর্ণা, কেমন আছো তুমি? ভেতরে আসো। জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আসো। সুবর্ণা ভিতরে গেল। দেখলো সাকিবের মা সবজি কাটতেছে। সুবর্ণা বলল, আন্টি দিন, আমি কাটি, আপনি বসেন। আরে তুমি কেন কাটতে যাবে? তুমি মেহমান, বসো। আন্টি, মেহমান বলে লজ্জা দিয়েন না। আর আমি সকালে অবসর থাকি। তুমি না ব্যাংকে চাকরি করো? আজকে ভালো লাগছিল না, তাই ব্যাংক থেকে ছুটি নিয়েছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? জি না আন্টি, মনটা ভালো না। বুঝেছি, নিলয়ের জন্য মন খারাপ হচ্ছে। আন্টি প্লিজ, ওই কুত্তার নাম মুখে আনবেন না। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবনেও আমি তাকে ক্ষমা করব না। থাক না, ক্ষমা করে দাও। হয়তো তোমার জন্য নিলয়ের থেকে ভালো কেউ অপেক্ষা করছে। আন্টি তাই যেন হয়। তোমাকে কি কোনো ছেলে দেখতে আসছে? এক সময় অনেক প্রস্তাব আসতো, কিন্তু নিলয়ের জন্য সবাইকে না করে দিয়েছি। এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তাই কেউ আর দেখতে আসছে না। কারণ সবাই চাই কম বয়সী মেয়ে বিয়ে করতে। এখন তুমি কি করবা? এভাবেই সারা জীবন পড়ে থাকবা? না, আব্বু আমাকে 1 মাসের সময় দিয়েছে নিজের পছন্দের ছেলে খুঁজে বের করতে। না হলে 1 মাস পরে আব্বুর পছন্দের ছেলেকে আমাকে বিয়ে করতে হবে। আরে মন খারাপ করার কি আছে? দেখো, আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী দান করবেন। তাই যেন হয়। সবজি কেটে সাকিবের মাকে রান্নার কাজে হেল্প করলো সুবর্ণা। দুপুরের দিকে সুবর্ণা বাসায় চলে আসলো। পরদিন ব্যাংক থেকে এসে বিকালের দিকে আবার সাকিবের বাসায় গেল সুবর্ণা। গিয়ে দরজায় নক করলো।
দেখে সাকিব এসে দরজা খুলল। অনেকটা অবাক হয়ে সাকিব বলল, আপনি এখানে কেন আসছেন? আমি তোর কাছে আসছি? আমি আসছি তোর মায়ের কাছে। আমার মায়ের সাথে কি কাজ আমাকে বলেন। সেসব জেনে তোর কি লাভ? সর সামনে থেকে। আবার কি প্রেস লাগাইতে আসছেন? সরবি নাকি তোর মাকে ডাক দিব? মা অসুস্থ, কথা বলতে পারবে না, এখন চলে যান। সর বলতেছি। না। এই বলে সুবর্ণা সাকিবকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। সাকিবের মুখের দিকে তাকিয়ে একটা ভেঞ্চি মেরে সাকিবের মার কাছে চলে আসলো। সাকিব সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সুবর্ণা সাকিবের মাকে ডাক দিল। আন্টি, আপনার বলে শরীর ভালো না? সুবর্ণা মা, তুমি আসছো? গতকাল রাত থেকে শরীরটা ভালো যাচ্ছে না। কি হয়েছে? মনে হয় জ্বর আসছে। সুবর্ণা সাকিবের মার কপালে ধরে তাপমাত্রা চেক করে বলল, আপনার তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? না, সাকিবের আব্বা আসার সময় নিয়ে আসবে। আঙ্কেল কখন আসবেন? রাতে। এতক্ষণ অপেক্ষা করবেন? দাঁড়ান, আমি সাকিবকে পাঠাচ্ছি ওষুধ আনতে। আন্টি, এখন ওষুধ না খেলে জ্বর আরো বাড়বে। এই বলে সুবর্ণা সাকিবের রুমে আসলো। এসে সাকিবের রুমে টোকা দিল। ভিতর থেকে বলল, আসেন। দেখে সাকিব ট্রাউজার আর জার্সি পরে রেডি হচ্ছে। সুবর্ণাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। বলল, আপনি এখানে কেন? কোথায় যাওয়া হচ্ছে? ফুটবল খেলবো। কোথায়? ওই সামনে একটা মাঠ আছে না, ওখানে আমার বন্ধু স্বামীদের সাথে। ওইখানে পোলাপান কিন্তু ভালো না। সেই চিন্তা আপনাকে করতে হবে না। আর আপনি আমাদের বাসায় কি করেন? আপনার মতলব তো ভালো লাগছে না। তোর মায়ের শরীরে অনেক জ্বর, আমি কয়েকটা ওষুধের নাম বলছি, এই ওষুধগুলো কিনে দিয়ে যা। বলেন, নাম বলেন। সুবর্ণা ওষুধের নাম বলল। সাকিব সেগুলো নোট করলো মোবাইলে। সুবর্ণা বলল, আর আসার সময় একটা স্যুপ নিয়ে আসিস। মরিয়ম কোথায়? মনে হয় ছাদে গিয়েছে খেলতে। ওকে, যা, এই ওষুধগুলো নিয়ে আয়, এইগুলো দিয়ে তারপর খেতে যা। ওকে। এই বলে সাকিব চলে গেল। কিছুক্ষণ পর ওষুধ আর স্যুপ নিয়ে আসলো সাকিব। সাকিব বলল, আপনি এত ভালো হলেন কবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয় আপনার কোনো কুমতলব আছে। আমি তো সবসময় ভালোই ছিলাম, তুই শুধু আমাকে বুঝলি না। তুই না খেলতে যাবি? যা, পারলে মরিয়মকে ডাক দিয়ে যা। এই বলে সুবর্ণা দরজা লাগিয়ে দিল। সুবর্ণা প্রথমে স্যুপটা রান্না করলো। রান্না করে সাকিবের মাকে খাওয়িয়ে দিল। তারপর ওষুধ খাওয়ালো। সুবর্ণা বলল, আজ যদি আপনার ছেলের বউ থাকতো তাহলে আপনার এত কষ্ট করতে হতো না। তা তুমি ঠিক বলেছ মা, কিন্তু এই বলদটার কে বিয়ে করবে? পরীক্ষার রেজাল্ট ভালো না, না পাবে কোনো চাকরি, ওকে নিয়ে খুব টেনশনে আছি। ওকে কত বলি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওকে কে বিয়ে করবে? চাকরি নিয়ে টেনশন করতে হবে না, আমার ব্যাংকের কোন এক পোস্টে ওকে ঢুকিয়ে দিব, সমস্যা নেই। ওকে মা, সেটা পরে দেখা যাবে। এখন শরীরটা কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আন্টি, তাহলে আমি যাই? বসো, আর একটু পরে যাও। মা, তোমাদের ব্যাংক থেকে কি লোন নেওয়া যায়? লোন নিয়ে কি করবেন? তোমার আঙ্কেল একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে। এভাবে আর কত অন্যের বাসায় ভাড়া থাকবো, তাই একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছে। কিন্তু ফ্ল্যাট কিনতে যে টাকা লাগে তা এখন তোমার আঙ্কেলের কাছে নাই। 10 লক্ষ টাকার মতো শর্ট পড়ে। এখন তোমার আঙ্কেল ভাবতাছে ব্যাংক থেকে টাকা লোন নেবে। লোন দেওয়া যায়, এ বিষয়ে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, তুমি আঙ্কেলের সাথে কথা বইলো, অনেক উপকার হবে। আপনি কোনো টেনশন করিয়েন না, আমিও আঙ্কেলের সাথে কথা বলতেছি। ওকে, যাও। যাওয়ার সময় মরিয়মকে ডাক দিয়ে যেও। ওকে। সুবর্ণা ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় আবার সাকিবের সাথে দেখা। সাকিবকে দেখে সুবর্ণা ভেংচি মেরে বলল, আমাকে ওই দিন নোংরা ভাষায় গালিগালাজ করছিলি না, সেই বিচার তোরে করতেছি, কিছুদিন অপেক্ষা কর। কি গালিগালাজ করছি? যেটা সত্যি সেইটাই তো বললাম। আবার এর শাস্তি আমি তোকে নিজ হাতে দিব। দেখবনি, প্লিজ আমাদের বাসায় আইসেন না।
আসবো না কেন? 100 বার আসবো। জানতো এখান থেকে। তোর মা বলেছে মরিয়মকে ডাক দিতে। এই বলে মুখে বেংসি মেরে চলে আসলো সুবর্ণা। সুবর্ণা বাসায় এসে ভাবলো কাজ অর্ধেক হয়ে গেছে, এখন শুধু প্রস্তাব দেওয়া। আগে নিজে দেবে, পরে আব্বুকে দিয়ে দেওয়া হবে। আমি সুবর্ণার আচরণ কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম ওই দিন যে অপমান করলাম, তারপর থেকে আর আমাদের বাসার ত্রিসীমানায় দেখব না। এখন দেখছি সে সারাক্ষণ আমাদের বাসায় থাকে। কি মুশকিল। আসতে মানা করি, তারপরেও বেহায়ার মতো আসবে। আসলে আসুক, তাতে আমার কি। এদিকে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা কেন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাতে আমরা সবাই একসাথে বৈশা খাইতেছি। মা বলল, তোর আব্বু একটা ফ্ল্যাট কিনতেছে। কোথায়? ওই যে সামনে দেখছিস না একটা নতুন বাড়ি হচ্ছে, ওটাতে। বাড়ি বানানো প্রায় কমপ্লিট, আর বোধহয় 2-3 মাসের মতো লাগবে। কিন্তু টাকা? টাকা কিছু শর্ট পড়ে, সে টাকা ব্যাংক থেকে লোন নেবে। পাশের বাড়ির সুবর্ণার সাথে কথা বলছি, ও বলছে তাদের ব্যাংক থেকে দেয়া যাবে। লোন নেওয়ার কি দরকার? দেশের বাড়ি থেকে জায়গা বিক্রি করলেই তো হয়। ওই একই, দেখা যাক। আগে সুবর্ণার সাথে কথা বলি, দেখি কি বলে। ভালো হলে নিব, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি ভাবলাম ভালোই হবে, নিজেদের একটা পার্মানেন্ট বাসা থাকবে। কিছুদিন পর পর বাসা চেঞ্জ আর ভালো লাগে না। আমি খেয়ে দিয়ে রুমে এসে পড়তে বসলাম। পরীক্ষা খুব ভালো করতে হবে। পরদিন পরীক্ষা দিয়ে আসার সময় নিলয় ভাইয়ের সাথে দেখা। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর, কেমন আছো? জি ভাই, ভালো। ইদানিং দেখতেছি সুবর্ণা তোমাদের বাসায় খুব আসা যাওয়া করতেছি, কারণটা তুমি জানো? না ভাই, মার সাথে কথা বলে। ব্যাংক সম্পর্কে কি যেন কথা, এগুলো তেমন কিছু জানি না। ওরে বেশি আশ্রয় দিও না, তোমার জীবন শেষ করে ফেলবে। কিন্তু ভাই, আমি শুনলাম আপনার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে দেখি হলো না। আরে ওই মেয়েটাকে কে বিয়ে করতে যাবে? সে আমার জীবন শেষ করে দিয়েছে। সে এত পরিমাণ জ্বালান জ্বালাইছে আমারে, তা বলে শেষ করা যাবে না। আমি ভাবছিলাম বিয়ের পর জানি আমার কি করবে, সে ভয় আমি তাকে বিয়ে করি নাই। কিন্তু ভাই, আমরা তো শুনলাম বয়স বেশি হওয়ার কারণে আপনি তাকে বিয়ে করেননি। সেটাও একটা কারণ আছে, কিন্তু সে আমাকে খুব প্যারা দিত। কিন্তু তার কাছে আপনি সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবেন। আরে ছোট ভাই, জীবনে এরকম কিছু সমস্যা আসবেই, সেটা কোনো প্রবলেম না। তোমাকে আমি একটা সাজেশন দিই, তাকে সবসময় এড়িয়ে চলবা, না হলে তোমার জীবন শেষ করে দিবে। ওকে ভাই। আমি বাসায় আসলাম, এসে দেখি সুবর্ণা আম্মুর সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম। নিলয় ভাইয়ের কথাগুলো মনে পড়ছে। সুবর্ণা খুব প্যারা দেয়, সেটা ঠিক, কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না। আমি বুঝতে পারছি না সুবর্ণা চাচ্ছেটা কি। সারাক্ষণ মায়ের সাথে থাকে। দূর, সেসব দেখে লাভ নাই, আমি আমার মতো থাকি। পরীক্ষা শেষ হলো, পরীক্ষা সবগুলো ভালো হলো। মনটা অন্যরকম লাগছে। কলেজ থেকে বন্ধ দিছে। এখন ভাবছি কিছুদিন শান্তি মতো রেস্ট করতে পারবো আর ঘুরতে পারবো। পরীক্ষা যেদিন শেষ করলাম, পরদিন আব্বা এসে বলল, কিরে, তোর তো পরীক্ষা শেষ, যা তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। কেন? সেখানে কোনো কাজ আছে? জমিগুলো দেখে আসবি, মোট কতটুকু জমি আছে সেগুলো মাপতে হবে, আর হিসেব করতে হবে কত লক্ষ টাকার জমি আছে। ফ্ল্যাটের জন্য টাকা বের করতে হবে। তাই চিন্তা করলাম এই জমিটুকু বিক্রি করে ফেলি। কখন যাব? এখন চলে যা, আজকে সারা রাত থাইকা পরদিন সন্ধ্যায় সেখান থেকে রওনা দিস। ওকে। আমি রেডি হয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুবর্ণা পরদিন ঠিক করলো সাকিবের মাকে বলবে। যথারীতি দুপুরের পর সুবর্ণা সাকিবের বাসায় এসে হাজির। সাকিবের মা সুবর্ণাকে দেখে অনেক খুশি হলো। সুবর্ণা বলল, এই নিন আন্টি। সুবর্ণা আসার সময় শুটকির ভর্তা নিয়ে আসছিল। সাকিবের মা দেখে খুব খুশি হলো। সুবর্ণা বলল, আন্টি, একটা কথা বলার ছিল, কিন্তু সাহস হচ্ছিল না। সাহসের কি আছে? তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি বলবা। কি করে যে বলি। আরে বলো তো, লজ্জার কি আছে? আন্টি, সাকিবকে আমি বিয়ে করতে চাই। আন্টি সুবর্ণার এমন কথায় স্তম্ভ হয়ে যায়। কিছুক্ষণ সুবর্ণার মুখের দিকে তাকিয়ে থাকে। সুবর্ণা বোকা মেয়ের মতো মাথা নিচু করে বসে রইল। সাকিবের মা বলল, কিন্তু মা, সাকিবের তো বিয়ের বয়স হয় নাই। আন্টি, ওর বয়স কত? 22 হবে হয়তো।
আন্টি বিয়ে করার জন্য একদম পারফেক্ট সময়। কিন্তু মা, সে এখনো পড়াশোনা করে, তোমাকে খাওয়াবে কি? আর কবে না কবে চাকরি পায়, তার কোনো ঠিক ঠিকানা আছে? আন্টি আমি চাকরি করি, সেসব টেনশন আপনাকে করতে হবে না। কিন্তু মা, আসল কথা হলো সে তোমাকে পছন্দ করে কিনা। সে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বিয়ে দিতে প্রবলেম নাই। আন্টি তার পছন্দ দিয়ে আমার কোনো যায় আসে না, পছন্দ হলো আপনাদের হাতে। আপনি আর আঙ্কেল যদি হ্যাঁ বলে দেন তাহলে সে কখনো না করতে পারবে না। তারপরেও তার পছন্দ দেখা উচিত না? সুবর্ণা কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি প্লিজ না করিয়েন না। আব্বু কোন ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এমনও তো হতে পারে আমার সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। প্লিজ আন্টি না করেন না। সুবর্ণার চোখে পানি দেখে সাকিবের মা এসে সুবর্ণাকে জড়িয়ে ধরলো। সুবর্ণা সাকিবের মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সাকিবের মা বলল, কেঁদো না মা, কেঁদো না। এর জন্য কাঁদতে হবে? আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। সুবর্ণা চোখের পানি মুছে বলল, প্লিজ আন্টি না করেন না। আপনি তো আমার মায়ের মতো। আপনি কি আপনার মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারতেন? সুবর্ণা, আমি তো বলছি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো আর সাকিবকে জিজ্ঞেস করি তার কি মত। প্লিজ আন্টি সাকিবকে এই সম্পর্কে কিছু বলবেন না। কেন? আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি এটা করতে পারবো না। সে তোমাকে বিয়ে করবে, তার মত অবশ্যই থাকতে হবে। না আন্টি তাকে প্লিজ বলবেন না। আপনার আঙ্কেল রাজি থাকলেই হবে। ওকে, তোমার আঙ্কেলকে জিজ্ঞেস করে দেখি। আন্টি প্লিজ না করেন না। আন্টি আপনার পায়ে পড়ি। আরে কি করছো? ওকে, তুমি আগামীকাল তোমার বাবা আর মাকে নিয়ে আমাদের বাসায় এসো। ওকে তাহলে আন্টি আমি এখন যাই। ওকে। সুবর্ণা খুশিতে আত্মহারা। সাকিবের মাকে ম্যানেজ করে ফেলছে, এখন শুধু সাকিবের বাবার হ্যাঁ বললেই হলো। সাকিব তুই রেডি থাক, তোর খবর আছে। এই সবগুলোর বিচার করব বাসর রাতে। পরদিন যখন দেখছে সাকিব বাসা থেকে বের হয়েছে, তখনই সুবর্ণা তার মা আর আব্বুকে নিয়ে সাকিবের বাসায় হাজির। সুবর্ণার আব্বুকে সুবর্ণা আগে থেকেই সবকিছু বলে রেখেছিল। ভিতরে ঢুকে সালাম দিল সুবর্ণা। আঙ্কেল কেমন আছেন? জি ভালো। আঙ্কেল আমার আব্বা আম্মু। আসেন, ভিতরে আসেন। সুবর্ণা তার আব্বু আর আম্মুকে নিয়ে ভিতরে ঢুকলো। সাকিবের মা সবাইকে হালকা নাস্তা দিল। সুবর্ণার আব্বা বলল, আমার মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করতে চায়, আপনার কি মত? সাকিবের মা আমাকে রাতে এই বিষয়ে বলেছে। এখানে আমার কি বলার আছে? বিয়ে করবে ওরা দুজন, ভবিষ্যৎ সংসার করবে ওরা, এখানে আমি কি বলবো? এক্ষেত্রে সাকিব যদি রাজি থাকে, সাকিব যদি সুবর্ণাকে পছন্দ করে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সুবর্ণা চাচ্ছে সাকিবকে না বলে বিষয়টা শেষ করতে। না, আমি সাকিবের মত না নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। পরে কোনো সমস্যা হলে সাকিব দোষ দিবে আমাদের। আরে থাক না, সমস্যা হবে কেন? সুবর্ণা মা তো খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে সেটা তো জানি, এই সমাজে তার মতো ভালো মেয়ে পাওয়া মুশকিল। কিন্তু সাকিবের তো একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, তাকে অবশ্য বলতে হবে। আপনি বললে সাকিব কখনোই করতে পারবে না। জানি না করতে পারবে না, তাকে তো জিজ্ঞেস করতে হবে। সুবর্ণা দেখতেছে সাকিবের আব্বা রাজি হচ্ছে না। সুবর্ণা সাকিবের আব্বার পায়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ এমন করেন না। আমার মতো অবজ্ঞা মেয়েকে আপনি ফিরিয়ে দিয়েন না প্লিজ আঙ্কেল। আমি সবসময় তার বাধ্য হয়ে থাকব, তাকে কখনো কষ্ট দিব না। সে যা বলবে তাই করব। প্লিজ আঙ্কেল আমাকে ফিরিয়ে দিয়েন না। সাকিবের আব্বা সাকিবের মায়ের মুখের দিকে তাকালো। তারপর সাকিবের আব্বা বলল, মা প্লিজ কেঁদো না, উঠো। আমি কথা দিলাম তোমার সাথে সাকিবের বিয়ে দেবো, তুমি যেভাবে বলবে সেভাবে। সাকিবের মা এসে সুবর্ণাকে উঠিয়ে নিয়ে গেল। সুবর্ণার আব্বা বলল, আলহামদুলিল্লাহ, এখন একটা মহৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আর আপনার ওয়াইফকে নেক হায়াত দান করুন। সবাই বলে উঠল আমিন। সুবর্ণার আব্বা বলল, তো বিয়াই, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি কাজটা সম্ভব হয়ে যাক। সেটাই হোক। আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা হলো আমি শুনলাম সাকিবের এখন পরীক্ষা শেষ হলেই তাকে একদিনের জন্য দেশের বাড়িতে পাঠিয়ে দিন। এই দিনের ভিতর আমরা কাজ সেরে ফেলতে চাই।
ওকে, তাই হোক। সুবর্ণার আব্বা পকেট থেকে একটা খাম বের করে সাকিবের আব্বার দিকে এগিয়ে দিয়ে বলল, বিয়ান, আমার মেয়ের থেকে শুনলাম আপনি একটা ফ্ল্যাট কিনতেছেন, প্লিজ এটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কৌতূহলবশত খামটা হাতে নিয়ে খুলে দেখে 10 লক্ষ টাকার একটি চেক। অবাক হয়ে প্রশ্ন করল, বেন, এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ তাহলে আপনি আমাদের টাকা দিচ্ছেন, আপনার মেয়েকে দেন নাই। বিয়ান, সেরকম কিছু না, আমাদের পক্ষ থেকে একটা হাদিয়া, আর আপনি তো জানেন হাদিয়া ফিরিয়ে দিতে নেই। তারপরেও এটা আমি গ্রহণ করতে পারবো না। এমনিতেই আপনার মেয়ে আমাদের জন্য অনেক বড় কিছু। প্লিজ, এটা আমি গ্রহণ করতে পারবো না। দয়া করে এটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কি যেন ভাবলো, তারপর বলল, সুবর্ণামা, তুমি এটা রাখো, পরে তুমি এটা সাকিবকে দিও, দেখো সাকিব গ্রহণ করে কিনা। জি আঙ্কেল। তাহলে বিয়াই, আমি উঠি, আমার একটু বের হতে হবে। আপনারা সবাই লাঞ্চ করে যাবেন। আমার একটু বের হতে হবে। সুবর্ণা সাকিবের মায়ের আর বাবার পায়ে ধরে সালাম করলো। সুবর্ণা খুশি ধরে রাখতে পারল না। মরিয়ম যখন শুনেছে আমার সাথে সাকিবের বিয়ে হবে, মরিয়ম খুশিতে শেষ। বিয়ে হওয়ার আগেই ফাবি ডাকা শুরু করেছে। যথারীতি যেদিন সাকিবের পরীক্ষা শেষ হলো, পরদিন সাকিবকে যখন দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেদিন সাকিবের বাড়ি সাজানো হয়েছে। পরদিন সাকিব আসবে। কথা হয়েছে সাকিবের আস্তে আস্তে সন্ধ্যা হবে। সন্ধ্যা সময় কাজী ডাকলে সুবর্ণা নির্দ্বিধায় কবুল বলে দিল। আর কবুল বলবেই না কেন? যার জন্য এত কষ্ট করলো তার জন্য কবুল বলতে কিসের আপত্তি? সুবর্ণা সাকিবের ঘরে মাথায় ঘোমটা দিয়ে বসে রইল সাকিবের অপেক্ষায়। আমি ভাবি, এসব কাজ কেন আমাকে দেয়? যেদিন গিয়েছিলাম পরদিন জমিটুকু মাপলাম অনেক কষ্ট করে। মেপে হিসেব করে বিকালের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে ফোন করলো, আমি বলে দিলাম আসতে সন্ধ্যা হবে। আমি ঘন্টা 2 জার্নি করে ঢাকায় পৌঁছাইলাম। পৌঁছে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি অনেক জুতা দরজা খোলা আছে। দেখি আমাদের ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভাবলাম আজকে আবার কিসের অনুষ্ঠান? তাহলে কার বার্থডে? খেয়াল করে দেখলাম আমার বার্থডে না, মরিয়মেরও বার্থডে না। তাহলে কিসের অনুষ্ঠান? চেয়ে দেখি স্বামী আর তার গার্লফ্রেন্ডও আছে। স্বামী আমার কাছে আসলো, বলল, দোস্ত যা, গিয়ে গোসল করে নতুন কাপড় পর, রেডি হ। মানে কি? কি হয়েছে? কিসের অনুষ্ঠান? তোর বিয়ে আজকে। আমি স্বামীর কথা শুনে অবাক। কি, আমার বিয়ে? মজা করস তুই? তোর কি এসব দেখে মজা মনে হচ্ছে? যা দোস্ত, গোসল করে রেডি হ। আমার বিয়ে? আমি বিশ্বাস করতে পারতেছি না। আর কার সাথে? বাসায় করে ঢুকতে পারবি? দেখি মা আসছে। মা বলল, এত দেরি করে আসলি কেন? যা গোসল করে রেডি হ। মা, কিসের অনুষ্ঠান? স্বামী বলল আমার নাকি বিয়ে। এটা কি সত্যি? সত্যি। কার সাথে? আমি বিয়ে করব না। তোরে কি বলছি বিয়ে করতে? তোরে বলছি গোসল করে রেডি হতে। এই বলে মা চলে গেল। স্বামী বলল, দেখলি, যা এখন গোসল করে রেডি হ। এই বলে স্বামী একটা লুঙ্গি দিয়ে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি বাধ্য হয়ে বাথরুমে ঢুকলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বিয়ে করব না, তাই ভাবলাম আজকে সারা রাত বাথরুমে কাটিয়ে দেব। কিছুক্ষণ পর স্বামী ডাকাডাকি শুরু করলো, মাও ডাকাডাকি শুরু করলো। আমি বললাম, মা, আমি বিয়ে করব না। আর কার সাথে বিয়ে হচ্ছে সেটা বলো আগে। তুই বিয়ে করবে না, তোর ঘাড়ে করবে। তোরে 5 মিনিট টাইম দিছি। 5 মিনিটের ভিতর তুই বাথরুম থেকে বের না হলে কিন্তু দরজা ভেঙে তোরে বের করব। কি করব বুঝতে পারছি না। আমি গোসল করে বাথরুম থেকে বের হলাম। বের হলে স্বামী আমাকে নতুন কাপড় দিল পরার জন্য, একেবারে জামাইয়ের পোশাক। আমি বাধ্য হয়ে জামাইয়ের পোশাক পরে ঘর থেকে বের হলাম। দেখি আব্বাও আসছে। আমার মাথা কাজ করতেছে না। কি হচ্ছে আমার সাথে? কার সাথে আমার বিয়ে হচ্ছে? সুবর্ণার সাথে? না 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 না, এ হতে পারে না। সুবর্ণার সাথে বিয়ে হওয়ার থেকে সারা জীবন বিয়ে না করে থাকা ভালো। স্বামী আমাকে কাজীর সামনে বসালো। কাজী দোয়া পড়লো, বলল কবুল বলতে। আমি কবুল বলবো না, ঠিক করে রাখলাম। যত কিছুই হোক আমি কবুল বলবো না। মা আমাকে জোর করতে লাগলো কবুল বলতে। আমি কোনো কথাই কানে নিচ্ছি না। অবশেষে আব্বা বলল কবুল বলতে। আমি মায়ের মুখের দিকে তাকাইলাম, দেখি মা বলছে কবুল বলতে। আব্বার মুখের দিকে তাকাইলাম, দেখি আব্বাও বলছে কবুল বলতে। মনে মনে ভাবলাম
আব্বা আর আম্মা যেহেতু বলছে কবুল বলতে, তাহলে সমস্যা কি? আর আব্বা মা তো আমার জন্য কখনো খারাপ মেয়ের সাথে বিয়ে দিবে না। আব্বা আর মার মুখের দিকে তাকিয়ে আমি কবুল বলে দিলাম। সবাই একযোগে বলে উঠল আমিন। আমি কাগজে সিগনেচার করলাম, আমাকে সবাই মিষ্টি খাওয়াইলো। এদিক সেদিক ঘুরে আমি আমার ঘর মানে বাসর ঘরে ঢুকলাম। দেখি খুব সুন্দর করে বাসর সাজানো হয়েছে। দেখি খাটের মাঝখানে একটি মেয়ে বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আমি পায়ে হেঁটে খাটের এক কোনায় বসলাম। আমি আমার কাঁপা কাঁপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা।